বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভারত পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে। ৫৪টি নদীর পানি বন্ধ করে এটা প্রমাণ করেছে যে তারা শান্তি চায় না। তিস্তার ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ছাড়াও তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ গণপদযাত্রায় অংশ নেন। রংপুর থেকে শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। রোববার দুপুরের পর নগরীর শাপলা চত্বরে জড়ো হয় হাজারো মানুষ। লক্ষ্য তিস্তা বাঁচানোর কর্মসূচি গণপদযাত্রায় অংশ নেয়া। রংপুর জেগে উঠেছে, তিস্তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। আমরা আশা করছি যে আজকের এই পদযাত্রা থেকে অন্তর্বর্তী সরকারের কাছে এই বার্তা দেওয়া হবে যে অনতিবিলম্বে এই দাবি মেনে নিতে হবে। আমার কথা হলো তিস্তা মহাপরিকল্পনা অনেক টালবানা হয়েছে, আমরা এবার টালবা হবার দিবেন না। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার মানুষের সঙ্গে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সরকার অল্প সময়ের ভিতরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, রংপুরের ক্ষেত্রে বারবার বৈষম্য হচ্ছে। এই বৈষম্য না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবে। সমাবেশে যোগ দেয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এখানকার মানুষ যখন জেগেছে অল্প সময়ের মধ্যেই তিস্তায় পানি ঢুকবে। ভারতকে পানি দিতেই হবে, এতে কোনো আপোষ নেই। তিস্তাপাড়ের মানুষের সঙ্গে একাত্ম হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তিস্তাপাড়ির দাবিতে আজ এত মানুষের একত্রিত হয়েছে, এই দাবি আদায় করে নেওয়া হবে। সমাবেশ শুরুর আগে তিস্তাপাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। সমাবেশস্থল থেকে শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার ঘুরে শেষ হয় জেলা স্কুল মাঠে। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর। সংস্কার নিয়ে বিএনপিকে অযথা প্রশ্নবিদ্ধ করাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশেই গণতন্ত্র সঠিকভাবে কাজ করেনি। ফ্যাসিস্ট সরকারের সময়ও সেটাই হয়েছে বলে অভিযোগ করেন তারা। সুমন মাহমুদের প্রতিবেদন। সকালে প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। আলোচনায় তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া বিশ্বের কোথাও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা অর্জন করতে পারেনি। তাই রাষ্ট্রে এমন কোনো আইন থাকা উচিত নয় যা গণমাধ্যমের গলা চেপে ধরে। তবে এই জন্য প্রয়োজন নীতিমালা। গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে। ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনোভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে। কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে, অন্যের মতো হবে না। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যেই সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, তার দল সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপি কখনো অন্যায়ভাবে কোনো মত চাপিয়ে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। প্রকাশিত কোনো সংবাদ পছন্দ না হলে মত তৈরি করে ওই প্রতিষ্ঠানকে ঘুরিয়ে দেওয়ার হুমকি কোনো গণতান্ত্রিক সংস্কৃতি নয় বলেও মনে করেন তিনি। আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে।
তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। গত 16 বছর দেশে কোনো স্বাধীন সাংবাদিকতা ছিল না উল্লেখ করে গণমাধ্যমের সম্পাদকরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। আমাদের সত্যিকার অর্থে গণমাধ্যম যে মুক্ত না, তার একটা বড় মান আমরা ফ্যাসিবাদী সম্বন্ধে পেয়েছি। সত্যিকার অর্থে শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন, তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। কুখ্যাত আইনের কারণে অথবা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণীত সরকারি পদক্ষেপের কারণে সংবাদকর্মীরা নানাভাবে ভুগেছেন। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলে সেটি গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় সহায়তা করবে বলে জানান বক্তারা। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। আমাদের দরকার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সৌজন্য দেখা করেছেন 2 রাষ্ট্রদূত। এ সময় রাশিয়া জাপানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য পরিস্থিতি সহ নির্বাচন নিয়েও তারা ধারণা পেতে চেয়েছেন। চিকিৎসা শেষে বিএনপি নেত্রী দেশে ফেরাকে ইতিবাচক বলে বর্ণনা করেন তারা। সাদ্দাম হোসেনের প্রতিবেদন। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ সময় বিএনপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে তাদের আলোচনা হয়। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, লন্ডনে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জাপান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশা করেন জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময়, উনি ফিরে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান, তার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা, তার ফিরে আসা সব কিছু ভালোভাবে তারাও দেখছে বাংলাদেশের জনগণের মতো। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে, তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে, সেটা তো বিনিয়োগ বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলে। এর আগে সকাল 11টার দিকে একই কার্যালয়ে বিএনপি মহাসচিব সহ দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরোভিচ খোজিন। তার সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান প্রকল্প ও বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার কথা বলেন রাষ্ট্রদূত। আগ্রহ জানান নির্বাচনের অগ্রগতি নিয়েও। তারা জানতে চাচ্ছে নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভ আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে, বেসরকারি লেভেলে, সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে, এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। দেশের ব্যবসায়িক সম্পর্কে যেসব বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সাজিদ সরকার, ৭১, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর ও গুলশান বনানী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেদিন ট্রাফিক ব্যবস্থাপনা যেন স্বাভাবিক থাকে সেজন্য নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। তবে 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে চিঠি দিয়েছে বিএনপি। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিএমপি। নাদিয়া শারমিনের প্রতিবেদন। প্রায় 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টায় একটি বিশেষ বিমানে তার ঢাকায় পৌঁছানোর কথা। তার সফর সঙ্গী 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। তাদের সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। উচ্ছ্বসিত দলের কর্মী সমর্থকরাও। ফলে তার বিদেশে যাওয়ার মতো ফেরার সময়ও বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত নামতে পারে জনতার ঢল। এ অবস্থায় সড়ক জুড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এয়ারপোর্ট থেকে তার বাসা অবধি যাতায়াতটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সেক্ষেত্রে আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম থাকে তার বাইরে জনসমাগম এবং অন্যান্য ব্যবস্থা বিষয়গুলো বিবেচনা করে আমরা প্রয়োজনীয় অতিরিক্ত জনবল নিয়োগ করব। এর বাইরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রাস্তা চলাচল এবং অন্যান্য যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থাকবে। তিনি জানান জনভোগান্তি যাতে না হয় সেটিও খেয়াল রাখা হবে। অফিস সময়ে ইতিপূর্বে এরকম মুভমেন্ট যে হয় না তা না, আমরা সবকিছু মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও অতিরিক্ত প্রস্তুতি থাকবে বলেও জানান এই কর্মকর্তা। আমরা কোনো ধরনের শঙ্কা বোধ করছি না। আমরা যে আমাদের যে পরিকল্পিত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটাই আমাদের থাকবে। এদিকে 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে দেয়া চিঠির প্রেক্ষিতে পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখব। অবশ্যই এখানে নিরাপত্তার বিষয় জড়িত থাকলে সেক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিএনপির দলীয় নির্দেশনায় বলা হয়েছে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবে। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে কোনো মোটর শোভাযাত্রা বা পায়ে চলার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনেও কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএনপির কোন সংগঠন কোথায় অবস্থান করবে সেটিও দলীয়ভাবে ঠিক করে দেওয়া হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, করিডোর ও চ্যানেল এক নয়। চ্যানেল হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। তিনি আরও আশ্বস্ত করেন, দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ সরকার করবে না। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের খুব একটা আশা নেই। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে রবিবার আলোচনা হয়। প্রথম সেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করে শান্তিপূর্ণভাবে তাদের প্রত্যাবাসন করতে হবে। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় সমস্যা। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। রাখাইনে স্থিতিশীলতা শুধু তাদের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ না, এখানে ভূ রাজনীতি জড়িত। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে নানামুখী কূটনৈতিক তৎপরতা চালু রাখতে হবে। রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন বক্তারা। মিয়ানমারে 3টি পক্ষ আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সবার সাথে যোগাযোগ রাখা উচিত। অনেক রোহিঙ্গা প্রত্যাবাসন চেয়ে তৃতীয় কোনো দেশে যেতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্ব নিচ্ছে কেউ কেউ। এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। এ সময় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান বলেন, বাংলাদেশের লক্ষ্য রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন। বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন। সব ক্ষেত্রে
এই চেষ্টা বজায় থাকবে। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জোর করবে না বাংলাদেশ। মিয়ানমারের গৃহযুদ্ধ স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান আছে, আমরা জোরপূর্বক রোহিঙ্গাদের প্রত্যাবাসন করব না। সেখানে তারা নিরাপদ ও অধিকার পেলে ফেরত পাঠানো যাবে। আর মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি বলে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে, তবে কোনো চুক্তি করা হয়নি। দেশের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ করা হবে না। চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যখন সুসম্পর্ক বজায় রেখে চলেছে, তখন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। পরে পুলিশের সহযোগিতায় ঢাকার দিকে রওনা হন হাসনাত। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়তে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক আইডিতে জানান, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি AM নাসির উদ্দিন জানান, ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ঢাকার দিকে তাকে পাঠানো হয়। ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে 12 দলীয় জোট। তারা মনে করছেন সব সংস্কার অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনগুলোর পক্ষে সম্ভব নয়। এছাড়া জুলাই আন্দোলনে না থাকা এবং নতুন জন্ম নেয়া দলগুলোকে সংস্কার প্রস্তাবে আমন্ত্রণ জানানোয় ঐক্যমত্য কমিশনে অভিযোগও জানিয়েছে জোটটি। আর শুধু কমিশন নয়, ঐক্যমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার প্রস্তাব দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। গেল 27 মার্চ সংস্কার প্রস্তাবে মতামত জানাবার পর রবিবার জাতীয় সংসদের LD হলে ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে বৈঠকে বসে 12 দলীয় জোট। 166 সংস্কার প্রস্তাবের 110টিতে একমত হলেও জোটটির দ্বিমত ছিল 48 প্রস্তাবে, আংশিক মত ছিল 8টিতে। তবে এবার আরও কিছু বিষয়ে একমত হতে পেরেছে দলটি। বৈঠক শেষে দলের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ন্যূনতম ঐকমত্যে পৌঁছে দ্রুততম সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদানের পক্ষে তারা। যে সংস্কারগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা দরকার, ওগুলো জারি করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। আগামী দিনের গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদেই বাকি পূর্ণাঙ্গ সংস্কার করবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন। এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার মানে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। এ সময় অপেক্ষাকৃত নতুন ও জুলাই আন্দোলনে ছিল না এমন দলকে সংলাপে ডাকার বিরোধিতা করেছে দলটি। বিগত 15 বছর যারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, এই ধরনের অনেক দলকে আপনারা ডাকছেন। আপনারা তাদেরকে ডেকে আমরা যারা আন্দোলন করেছি আমাদেরকে অপমান করবেন না, শহীদদেরকে অপমান করবেন না। এরপরে বলেছে আপনারা এনসিপিকে ডেকেছেন, ঠিক আছে আমরা মেনে নিলাম। পরবর্তীকালে এখন যে নতুন রাজনৈতিক দলগুলো ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠছে, আপনারা তাদেরকে ডেকে অন্তত রাজনীতিকে কলুষিত করবেন না। এর আগে সকালে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য গড়তে শুধু কমিশন নয়, সব রাজনৈতিক দলকেও নিজেদের মধ্যে সংলাপ করা উচিত। জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। তিনি আরও জানিয়েছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে 15 মে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।
গণমাধ্যম সুরক্ষা আইন বাস্তবায়ন ও গণমাধ্যমগুলোর লাইসেন্স পুনর্মূল্যায়নের কাজ করছে সরকার। সাংবাদিকদের সুরক্ষায় স্বাধীন কমিশন গঠনের উপর গুরুত্বারোপ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় গণমাধ্যমের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর সংস্কারের প্রস্তাব দেন টিআইবির নির্বাহী প্রধান। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেস্কো, টিআইবি ও সুইডিশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সাহসী নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রোডম্যাপ শীর্ষক আলোচনা সভা। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, দুর্নীতি বন্ধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য গণমাধ্যম কর্মীদের সুরক্ষা প্রয়োজন। দুর্নীতি বন্ধ করতে হবে গণমাধ্যমের। স্বাধীন গণমাধ্যম ছাড়া মানবিকতা টিকে থাকে না। সাংবাদিক সত্যের রক্ষক, কণ্ঠহীনের কথা সাংবাদিক তুলে ধরে। গণমাধ্যমে নিরাপত্তা সংস্থার হস্তক্ষেপের কথা উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নিরাপত্তা সংস্থারও সংস্কার প্রয়োজন। সেখানে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি। বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে, তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের ন্যায্য বেতন না দিয়ে কাজ করলে তারা অনৈতিক কাজে যুক্ত হবে। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান, নবম গ্রেড। বিগত 15 বছরে সাংবাদিকরা কেমন চাপে ছিল, প্রতিষ্ঠানগুলো কি নীতিমালায় চলেছে তা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার কথা জানালেন তথ্য উপদেষ্টা। কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব। আমি 10টা ভালো আইন করে দিয়ে গেলাম, ইট ডাজন্ট অ্যাড এনিথিং যদি পরবর্তী যারা সরকারে আসবেন তারা যদি এটাকে কন্টিনিউ না করেন, ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে, বা তারা যদি এটাকে কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদের। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম সুরক্ষা আইন বাস্তবায়ন ও গণমাধ্যমগুলোর লাইসেন্স পুনর্মূল্যায়নের সরকার কাজ করছে বলেও জানান তিনি। শাহনাজ শারমিন, 71, ঢাকা। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার অধ্যাদেশ জারি হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর একটি হোটেলে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ যেহেতু এনবিআরকে আলাদা করার অধ্যাদেশ অনুমোদন করেছে, এটি জারি করতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, অধ্যাদেশ কার্যকর করার আগে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অধ্যাদেশ কার্যকরে তাদের মতামত গুরুত্বপূর্ণ। এনবিআর এর নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করা দাতা সংস্থা আইএমএফ এর সংস্কার এজেন্ডার অন্যতম শর্ত বলেও জানান আব্দুর রহমান খান। উল্লেখ্য, এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এনবিআর এর প্রশাসন ক্যাডারে আধিপত্য বাড়ার আশঙ্কা করছেন এনবিআর কর্মকর্তা। এই আশঙ্কায় গত সপ্তাহে আন্দোলনও করেন তারা। যেহেতু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমাদের থেকে ক্যাবিনেট থেকে, তো এটা তো ধরে নিতে হবে যে হচ্ছে, এরপর ফার্দার অ্যামেন্ডমেন্ট হবে। অর্ডিন্যান্স কিন্তু হলে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, কারণ ইমপ্লিমেন্টেশনের জন্য আলাদা একটা প্রজ্ঞাপন লাগবে, এবং যেভাবে এটা সবার সাথে আলোচনা করে বাস্তবায়নযোগ্য হয় সেভাবে পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করা হবে। আমি যতটুকু স্যাররা আমাদেরকে বিশেষ করে অর্থ উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছেন, এটাই করা হবে।